বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে কম রেটে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন সিমটা ভালো হবে আমার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে 85,000 টাকায় কোন আইফোনটা আপনার জন্য বেস্ট হবে। ইভেন যদি আপনার বাজেট থাকে 50,000 টাকা, তাহলে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কোন ফোনটা কিনবেন বা ব্যবহার করবেন। এছাড়া আরো অনেক প্রশ্ন আছে আপনাদের, বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। অলরেডি বুঝে ফেলছেন প্রশ্নোত্তর পর্ব হতে যাচ্ছে এবং এখন থেকে প্রতি শুক্রবারেই আমাদের এই প্রশ্নোত্তর পর্ব চলবে। তো সেই হিসেবে আজকে প্রথম পর্ব হতে যাচ্ছে। আমি শেখ মাসুদ রানা আছি আপনাদের সাথে। তো চলেন প্রথম প্রশ্নে চলে যায়। একদম প্রথমে জেরিন তাসনিম প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার বাজেট 85,000 টাকা, এর মধ্যে চার্জার থেকে শুরু করে পুরো ফোন কিনতে হবে। খুবই কনফিউশনে আছি, 14 প্রো ম্যাক্স নিব নাকি 15 প্রো নিব, দুইটারই ভালো খারাপ দিকগুলো বলবেন আর কোনটা ভালো হবে। তো সব মিলিয়ে এই মুহূর্তে উনি যে দুইটা ফোনের কথা বলছে সেই জায়গায় আমি বলবো যে আপনার 14 প্রো ম্যাক্স কেনা উচিত। দুইটা কারণে, একটা হলো এখানে বড় ডিসপ্লে আছে, বড় ফোন এবং ব্যাটারি ব্যাকআপটাও আরো আপনি বেশি পাবেন এবং এই ফোনটা বিক্রি করতে গেলেও অনেক দ্রুত আপনি সেল করতে পারবেন, কারণ বড় ফোনের প্রতি মানুষের বর্তমানে চাহিদা বেশি এবং এই বড় ফোনগুলোই আসলে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ব্যাটারির জায়গা থেকে ডিগ্রেড কম হয়, তাই এটা রিসেল ভ্যালু এবং ইউজাবিলিটিও বেশি থাকে। তবে 15 প্রোতে যদি আসি, 15 প্রোতে সুবিধা হলো এখানে টাইপ সি পোর্ট আছে, স্লাইটলি বেটার ক্যামেরা প্রসেসিং পাবেন। তবে সেইটা পাশাপাশি ইউজ করে আপনি নোটিস করবেন না। তবে যে জায়গায় আপনি নোটিস করবেন সেটা হলো এটার ডিজাইনটা এবং এটার বিল্ড ম্যাটেরিয়ালটা অনেক লাইট ওয়েট, যে কারণে হাতের মধ্যে কমফোর্টেবল আছে, কম্প্যাক্ট লাগে। তো এখানে আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি যদি ছোট ফোন নিতে চান তাহলে 15 প্রো আপনি নিতে পারেন, তবে 15 প্রো নিলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক কম। আপনি যদি একদম মেইন ড্রাইভার হিসেবে এটা ব্যবহার করতে চান, লাইক সারাদিনে আমরা যেমন ফোন ব্যবহার করি, এর জন্য আপনার একটা পাওয়ার ব্যাংক দরকার হবে। তো এই জায়গায় কিন্তু একটা বড় কম্প্রোমাইজ আছে এবং আমি যদি এই দুইটা ফোনের মাঝখানে থাকতাম ডিসিশন নিতে, তাহলে নিজের জন্য 14 প্রো ম্যাক্স কিনতাম। তো এরপরে আমি দেখতে পাচ্ছি ইনফোজিলা ভাই প্রশ্ন করছেন যে ভাই র্যাম স্টোরেজের জন্য কি অন্তত স্কোর বাড়ে কমে, লাইক স্যামসাং A07 464GB বা 128GB, এই দুইটার মধ্যে অন্তত বেঞ্চমার্কে উনি পার্থক্য পাবে কিনা। অন্তত বেঞ্চমার্ক সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু শর্ট করে বলে আগে, এইটা একটা অ্যাপস যেটার মাধ্যমে একটা ফোনের ক্যাপাবিলিটি কতটুকু আছে সেই ফোন লাইক সব দিক থেকে তারা টেস্ট করে, র্যামের ক্যাপাবিলিটি, মাল্টিটাস্কিং, র পারফরমেন্স, জিপিইউ টেস্ট করে একটা স্কোর দেয়। এখন এই স্কোরের জন্য র্যাম রোম অবভিয়াসলি একটা ভাইটাল রোল প্লে করে, কারণ কি র্যাম যদি বেশি হয় তাহলে মাল্টিটাস্কিং বেটার করতে পারবে, অ্যাপস ওপেনিং ক্লোজিং ব্যাকগ্রাউন্ডে ধরে রাখা বেটার করতে পারবে। আবার স্টোরেজ যদি বেশি হয় সেটার স্পিডও কিন্তু বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবে, অ্যাপ সুইচিং করতে পারবে, মেমোরি সোয়াপ করতে পারবে। তো এই ব্যাপারে অবশ্যই র্যাম রোমের একটা ইফেক্ট আছে। তো এরপরে আমি দেখতে পাচ্ছি সাদিদ ফয়সাল ইন্টারন্যাশনাল, উনি প্রশ্ন করছেন যে বাংলাদেশে কোন সিম চালাইলে ভালো হবে আমার জন্য, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, স্কিটো, রাইজ, এর মধ্যে কোন সিমটা চালাইলে বেশি ভালো হবে। দেখেন আমি পার্সোনালি রবি ইউজ করি, জিপি ইউজ করি, টেলিটক ইউজ করি এবং আমার বাসায় এয়ারটেল আছে এবং বাংলালিংকও আছে যেটা আমার বাবা ব্যবহার করে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে বর্তমানে যে ডাটা রেট এবং কল রেট সেটা কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মতো মানুষের জন্য না, মানে এত দাম, এত ওভার প্রাইস আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলবো যে এটা আমাদের উপরে অনেক চাপিয়ে দেওয়ার মতো। এই কল রেট, ইন্টারনেটের রেট অবভিয়াসলি সরকারের কমানো উচিত এবং আমি নিজে কথাবার্তা বলার জন্য অনেক সময়ই জিপি সিম ব্যবহার করি এবং এই জিপি সিমের ক্ষেত্রে যেটা করছি কল কাটার ব্যবহার করছি। তবে এটা দিয়ে যখন আমি ইন্টারনেট ব্যবহার করতে যাই তখন কিন্তু আমার অনেক টাকা দিয়েই কিনতে হয়। বাট আমার যে টেলিটক সিমটা আছে এইটা আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট পারচেজ ছিল আমার। টেলিটক সিমে অল্প রেটে কথা বলা যায়, বিশেষ করে আমি জেনজি সিমটা ব্যবহার করি এবং ওইটার ইন্টারনেট রেটও কিন্তু অনেক কম। তবে টেলিটকে যে প্রবলেমটা আমি দেখছি যে সব জায়গায় ভালোভাবে নেট পাওয়া যায় না, ইন্টারনেটটা ব্যবহার করা যায় না। তাই যদি আপনার কথা বলা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে টেলিটক কিনতে পারেন। আর যদি আপনার এলাকায় টেলিটকে ভালো নেট পায় তাহলে আমি বলবো যে আপনি টেলিটক কেনেন। আর অল্টারনেটিভ হিসেবে যদি আপনার এলাকায় টেলিটকের ইন্টারনেট ভালো আপনি না পান, সেক্ষেত্রে আপনার এলাকায় যেটাই ভালো নেট পায় সেটা আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্য কিনতে পারেন। তবে কথাবার্তা বলার জন্য কিন্তু টেলিটক আমার কাছে এখনো পর্যন্ত সেরা মনে হয়েছে। এরপর আমি দেখতে পাচ্ছি এসকে শরীফ ভাই প্রশ্ন করছেন ভাইয়া আমি ওয়ান ইউআই লাভার, 45 থেকে 50,000 টাকা বাজেটের মধ্যে আমার কোন ফোনটা নেওয়া উচিত হবে, অপশন জানাবেন প্লিজ প্লিজ ভাইয়া। তবে আমার কাছে মনে হয় যে শুধু শরীফ ভাই না, যারাই স্যামসাং এর ফোন ব্যবহার করছে তারাই ওয়ান ইউআই প্রেমে পড়ে যায়। বিশেষ করে অ্যান্ড্রয়েডের দিক থেকে যদি কোনো প্রেমে পড়ার মতো ইউআই থাকে সেটা আমি অবভিয়াসলি বলবো যে স্যামসাং এর আছে। এখন এই বাজেটে যদি আপনি স্যামসাং এর ফোন কিনতে চান তাহলে আমি বলবো আপনার হাতে দুইটা বেস্ট অপশন আছে, একটা হলো ব্র্যান্ড নিউ গ্যালাক্সি S24 FE আর একটা হইলো পুরাতন S24। এবং আমি দেখছি যে এই সিমিলার টাইপের কোশ্চেন আপনারা অনেকেই করছেন যে ভাই 50,000 টাকা বাজেটের মধ্যে আমি বেস্ট ফোন কিনতে চাই ভিডিওগ্রাফি করার জন্য। আমার কাছে মনে হয় যে এই বাজেটের মধ্যে বর্তমানে পারফেক্ট একটা এক্সপেরিয়েন্স প্রোভাইড করতেছে হলো গ্যালাক্সি S24 FE। আর যদি পুরাতন কিনতে চান তাহলে দুইটা অপশন আছে, একটা হলো গ্যালাক্সি S24 এবং আইফোন 13 প্রো কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে এই দামে। যারা অ্যাপেলের এক্সপেরিয়েন্স নিতে চান তাদের জন্য কিন্তু 13 প্রোটা বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিল। তো এরপরে প্রশ্ন চলে যায়, এখানে দেখতে পাচ্ছি রাকিব আহমেদ ভাই প্রশ্ন করছেন যে রানা ভাই আমি আপনার সব ভিডিও নিয়মিত দেখি, কন্টেন্ট বানানোর জন্য গ্যালাক্সি S23 নেব নাকি
একটু বেশি টাকা দিয়ে আইফোন 13 প্রো ম্যাক্স নেওয়া ভালো হবে, আসলে বুঝতে পারতেছি না কোনটা নিলে ভালো হবে, আপনার অভিজ্ঞতা থেকে একটু বললে উপকার হবে। দেখেন এখানে আপনি যে দুইটা ফোনের কথা বলছেন, S23 বর্তমানে অ্যারাউন্ড 35,000 টাকায় পাওয়া যায়, 13 প্রো ম্যাক্স কিনতে গেলে প্রায় 60,000 টাকা লাগে। দামের তফাৎ প্রায় ডাবল আছে, এই দুইটার সাথে কম্প্যারিজন হয় না। এখন আমি একটা অনেস্ট ওপিনিয়ন আপনাকে দিতে পারি, সেটা হলো যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করতে চাচ্ছেন, দ্যাট মিনস আপনি ওরকম সফল না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনাদের মধ্যে অনেকেই আছেন এরকম প্রবলেম ফেস করেন, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ধুমধাম বেশি টাকা খরচ করে গিয়ার টিয়ার কিনে ফেলেন, কিছুদিন পরে আর কন্টেন্ট বানান না, দেখা যায় টাকাটাই নষ্ট হয়। তো আমি বলবো অলওয়েজ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনি ডিভাইস কিনেন না, যা হাতে আছে তাই দিয়ে শুরু করেন। আর যদি কিনতে চান তাহলে আমি বলবো লোয়েস্ট প্রাইসে বেস্ট আউটপুট যেটাতে পাওয়া যায় সেটা দিয়ে শুরু করেন। এরপরে যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেস হবেন তখন আপনার কাছে টাকাও চলে আসবে, আপনি চাইলে তখন কিনা শুরু করে ফেলতে পারবেন, ইচ্ছা মতো কিনতে পারবেন। আপনি যে বাজেট বা যে সিনারিও বলছেন সেই জায়গা থেকে এই দুইটার সাথে কম্পেয়ার করলে অবভিয়াসলি গ্যালাক্সি S23 বেটার হবে। এরপরে দেখতে পাচ্ছি শেখ সাহেব প্রশ্ন করছেন যে ভাই আপডেট মনে হয় একরকম ধোকা, আপডেট দিয়ে অনেক সময় ফোন নষ্ট করে দেওয়া হয়। এখানে শেখ সাহেবের কথাটা খানিকটা ঠিক আছে এবং খানিকটা ভুলও আছে। উনি বলতেছে আপডেটটা এক ধরনের ধোকা, এটা আসলে ঠিক না। আপডেটটা আসলে ইউজফুল দুইটা কারণে, তার মধ্যে একটা আমাদের কাছে হয়তো গুরুত্বপূর্ণ না। প্রথমত সিকিউরিটি, প্রতি মাসে মাসে সিকিউরিটি আপডেট আসার কারণে কিন্তু ফোন হ্যাক হয়ে যাওয়া বা বিভিন্ন সিকিউরিটি লুপ থেকে কিন্তু আমরা সিকিউর থাকতে পারি। আরেকটা হইলো বিভিন্ন সময় বিভিন্ন ফিচার ড্রপ হয়, অ্যাপস গুলো সময়ের সাথে সাথে অপটিমাইজ করার জন্য ওইটাকে সফটওয়্যারটাকে আরো বেশি রিফাইন করা হয়। এটা কিন্তু আমরা ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে একটা ইম্প্যাক্ট পায়। লেটস সে এই ফোনটা রিলিজ হয়েছে 2 বছর আগে, 3 বছর আগের মেসেঞ্জার ফেসবুকে যেসব ফিচার ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে আপডেট হচ্ছে, প্রত্যেকটা গেমস বা প্রত্যেকটা অ্যাপসও কিন্তু আপডেট হচ্ছে, বিভিন্ন ফিচার অ্যাড করতেছে। এবং সেই ফিচারটা যদি অপারেটিং সিস্টেম থেকে অপটিমাইজ না থাকে, মানে এই স্যামসাং যদি ওই অ্যাপস গুলোকে ভালোভাবে চালানোর জন্য এটার হার্ডওয়্যারের সাথে কানেক্ট করার ক্যাপাবিলিটি না দেয়, তাহলে কিন্তু ওই অ্যাপস এর ফুল পটেনশিয়ালিটি আমরা পাবো না। এই জন্য সফটওয়্যার আপডেট পাওয়াটা লং টাইম ধরে বেটার, কারণ ফোনটা চালাইতে গেলে সফটওয়্যারের সাথে সাথে ফোনটা অপটিমাইজ হয়, হার্ডওয়্যারটা অপটিমাইজ হয়, ইভেন ব্যাটারিটা আস্তে আস্তে ডিগ্রেড হয়, সেটাও কিন্তু অপটিমাইজ করে ভালো করা সম্ভব। তবে প্রবলেমটা হলো এখানে যে কোম্পানি একটা ফোন বেচা আপনার কাছে আর জীবনে ফোন বেচবে না তা কিন্তু নয়। তারা চায় যে প্রতি বছরই আপনি আপডেট করেন, যে কারণে হয়তো বা বছরের পর বছর আপডেট দিয়ে দিয়ে তারা ফোনটাকে একটু ডিগ্রেড করে ফেলে, সামটাইম দেখা যায় যে একটু স্লো করে ফেলে, সামটাইম বিভিন্ন বাগের কারণে হতে পারে। তো এই ব্যাপারটা আসলে প্রুভেন না। অ্যাটলিস্ট এইভাবে আমি বলতে পারি যে সফটওয়্যার আপডেট দেওয়াটা ধোকা না, তবে কিছু কোম্পানির ক্ষেত্রে এরকম অ্যালিগেশন আছে, এটাও আসলে সত্য। এরপরে আমি যাচ্ছি সর্বশেষ প্রশ্ন। এখানে পথচারী ভাই প্রশ্ন করছেন আম্মের বাড়ি বরিশাল কোন জায়গা? পথচারী ভাই মুই বরিশাল্লা না, আমার বউ বরিশাল্লা আর আমি হইলাম যশোর জামাল। তাছাড়া আমি একটু একটু বরিশাল্লা ভাষা কইতে পারি। তো ভাই আপনি কোন জায়গার সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানান। তো এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্বের ভিডিও। এখন থেকে কিন্তু প্রতি শুক্রবারে এটাই থাকবে। সো প্রতি বৃহস্পতিবারে যে ভিডিও আসবে সেটাতে কমেন্ট করতে ভুলবেন না। আর এই পর্যন্ত ভিডিও যদি আপনি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই কমিউনিটির কারণেই কিন্তু রেগুলার ভিডিও বানাই যাইতে পারতেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।